আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফিফ, আলিফস স্পেশাল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, জৈব যৌগের শনাক্তকরণকারী বিক্রিয়াগুলোর উপর একটি কম্প্যাক্ট, সুসংগঠিত এবং এক্সাম ফোকাসড ক্লাস। এই টপিকটি ভর্তি পরীক্ষায় প্রতি বছরই আসে, কিন্তু অনেকেই ঠিকমতো শিখে না বলে সহজ প্রশ্ন মিস করে। এই ক্লাসে আমি চেষ্টা করেছি সব বিক্রিয়া সহজ ভাষায় উদাহরণসহ ও লজিক দিয়ে বুঝিয়ে দিতে, যেন মুখস্থ না করেও মনে থাকে। যারা এক্সাম দিতে চাচ্ছ, এটা তোমার লাস্ট মোমেন্ট গাইড হিসেবেও কাজ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জৈব যৌগের শনাক্তকরণ নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো একসাথে অর্গানিক কেমিস্ট্রিকে সহজ করে ফেলি। প্রথমে আমরা যেই পরীক্ষাটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা পরীক্ষা কার কার করা হয়? অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর ডবল ও ত্রিপল বন্ডের পার্থক্যকরণে। অসম্পৃক্ত যৌগ কারা? যাদের ভিতরে ডবল বন্ড থাকে বা যাদের ভিতরে ত্রিপল বন্ড থাকে। আর যারা সম্পৃক্ত যৌগ কারা? সম্পৃক্ত যৌগ তারাই যাদের ভিতরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখা যায়। বোঝা গেল তো? এখন কিভাবে তুমি সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ আলাদা করবে, কিংবা কিভাবে তুমি অ্যালকেনের সাথে অ্যালকিন বা অ্যালকাইনের পার্থক্যীকরণ করবে, এটা করার জন্য দুইটা বিক্রিয়া করতে পারো, দুইটা টেস্ট করা যায়। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ টেস্ট পানির উপস্থিতিতে, যেইখানে ব্রোমিন দ্রবণের বর্ণ লাল হয়ে থাকে এবং বিক্রিয়া শেষে সেটা বর্ণহীন হয়ে যায়। আবার তুমি করতে পারো বেয়ার টেস্ট। আচ্ছা, বেয়ার টেস্টটা কি? বেয়ার টেস্টটা হচ্ছে KMnO4 এর সাথে পানির বিক্রিয়া, যেখানে KMnO4টা গোলাপি বা হচ্ছে বেগুনিয়া কালারের থাকে এবং বিক্রিয়া শেষে বর্ণহীন হয়ে যায়। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে পানির বিক্রিয়া জাস্ট, এটাকে আমরা বেয়ার টেস্ট বলতেছি। এখন চলো শুরু করি আমরা কার্বন কার্বন ডবল বন্ড একটা উদাহরণ নিয়ে, যেটা হচ্ছে অ্যালকিন যৌগ ইথিন। এখন ইথিন অসম্পৃক্ত যৌগ, সেটা পরীক্ষা করার জন্য আমার ইথিনের সাথে আমি বিক্রিয়া দেব ব্রোমিনের পানির উপস্থিতিতে। দেখো তো ব্রোমিনের একটি পাই বন্ধন আছে, দেখো ইথিনের একটি পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। সিগমা বন্ধনটা থাকবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে CH2 বন্ড CH2 এইভাবে থাকতেছে। আর যে দুইটা বন্ড ভেঙে যাচ্ছে, ফাঁকা স্থান যে পূরণ করে নিবে সেখানে তোমার ব্রোমিন। তাহলে ব্রোমিন তোমার লাল বর্ণের যে কালারটা ছিল সেটা হচ্ছে বিক্রিয়া শেষে বর্ণহীন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা বুঝতে পারি যে এই অ্যালকিনটা বা ইথিনটা বর্ণহীন। কিংবা তুমি আরেকটা টেস্ট কী করতে পারো, বেয়ার টেস্ট। বেয়ার টেস্টটা কীভাবে করবে? KMnO4 এর সাথে পানির রিয়াকশন দিবে। তাহলে পানির রিয়াকশন KMnO4 এর সাথে যখন দিতেছো, তখন এই দুইটা নিজেদের সাথে বিক্রিয়া করে পার অক্সাইড যৌগ তৈরি করে। আবার পার অক্সাইড যৌগ ভেঙে OH বন্ড OH তৈরি করে। সেম কাহিনী এখানেও রিপিটেশন হবে। সিগমা বন্ধনটা থাকবে, পাই বন্ধনটা ভাঙবে, দুইটা হাত গড়বে, ফাঁকা স্থানে OH যে জায়গা দখল করে নিবে। তাহলে দেখো এখানে ইথিলিন গ্লাইকল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইথিলিন গ্লাইকলটা তৈরি হয়েছে, এইটা যে KMnO4 এর বেগুনি বর্ণ সেটাকে দূর করে বর্ণহীন যৌগ গঠন করতেছে। তাহলে এভাবে তুমি বলতে পারতেছো কি যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। লেটসে তুমি একটা ত্রিবন্ধন নাও, CH ট্রিপল বন্ড CH, ইথাইন। এখন ইথাইনের সাথে তুমি বেয়ার টেস্টটা দাও, ব্রোমিন পানি। এখন কি হবে? সব পাই বন্ধন ভেঙে যাবে, মনে রাখবে সব পাই বন্ধন ভেঙে যাবে। তাহলে দুইটা পাই বন্ধন ভাঙছে, দুই হাতের কার্বনের দুইটা করে হাত তৈরি হবে এবং দেখো সবগুলো হাতে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি ইথাইনও অসম্পৃক্ত যৌগ। কিন্তু তুমি যদি এখানে CH3 বন্ড CH3 মানে ইথেনের সাথে বিক্রিয়াটা দাও, তাহলে কি এটা বিক্রিয়া দিবে না? কারণ কি?
কারণ এখানে কোনো পাই বন্ধন নাই যে ভেঙে এক্সট্রা করে ব্রোমিন অণু নিজেদের ভিতরে যুক্ত করবে। তাহলে আমরা বুঝতে পারলাম অসম্পৃক্ত পরীক্ষাটা কিভাবে করে। এইখানে একটা জিনিস একটু মনে রাখবা তোমরা, যে ইথেন বা অ্যালকেন ব্রেয়ার টেস্ট দেয় না, আর মনে রাখবা বেনজিন ব্রেয়ার টেস্ট দেয় না। বুঝতেই তো পারছো অ্যালকেন কেন ব্রেয়ার টেস্ট দেয় না। অ্যালকেন ব্রেয়ার টেস্ট দিচ্ছে না কারণ এতে সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। তাহলে বেনজিন কেন দেয় না? বেনজিন দেয় না কারণ বেনজিনের ভেতরে একান্ত দ্বিবন্ধন করে যে পাই ইলেকট্রনগুলো থাকে সেটা একটা রেজোন্যান্স তৈরি করে নিজেদের ভিতরে। এখন এই রেজোন্যান্স তৈরি করার কারণে তোমার এখানে যে পাই বন্ধনগুলো থাকে ওই পাই বন্ধনগুলো হচ্ছে তোমার ডিলোকালাইজড পাই বন্ধন। এখন ওই ডিলোকালাইজড পাই বন্ধনগুলো তোমার ভাঙতে চায় না, বিক্রিয়া দিতে চায় না। এগুলো নিয়ে বরঞ্চ অন্য কোনো ভিডিওতে আলোচনা হবে। আপাতত মনে রাখো বেনজিন ব্রেয়ার টেস্ট দেয় না। তাহলে আমরা এইভাবে বুঝতে পারতেছি অসম্পৃক্ততা পরীক্ষা কারা দেয় না, কোনটা আলাদা করা যায় কোনটা যায় না। চলো এবার আমরা অ্যালকাইন নিয়ে কিছু একটু পড়ি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকাইন 1 শনাক্তকরণকারী বিক্রিয়া বা পরীক্ষা। আমাদের পরীক্ষায় অ্যালকাইন 1 শনাক্তকরণকারী আসে। তাহলে আমাদের প্রথমে এখানে যে জিনিসটা বুঝতে হবে কারা অ্যালকাইন 1 কারা। তারপরে না হয় আমরা শনাক্তকরণে চলে যাব। দেখো এখানে আমি একটা যৌগ লিখলাম আর বন্ড ট্রিপল বন্ড CH। এখানে খেয়াল করো তো এই ট্রিপল বন্ডটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে না, তাহলে এটা কি অ্যালকাইন 1। ঠিক আছে, আবার আসো তো CH ট্রিপল বন্ড CH। এখানেও কি হয়েছে 1 নম্বর কার্বনের সাথে কি ট্রিপল বন্ডটা যুক্ত আছে, তাহলে এটাও অ্যালকাইন 1। MCQতে কিন্তু আসে যে নিচের কোনটা অ্যালকাইন 1 শনাক্তকরণ করো। আবার দেখো আর বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড আর। এখানে খেয়াল করো তো এখানে কি হয়েছে 2 নাম্বার কার্বনে, এখান দিয়েও কাউন্ট করো 2 নাম্বার কার্বনে, তাহলে এটা কি অ্যালকাইন 1 হবে না, এটা অ্যালকাইন 1 হবে না, তাহলে এটা অ্যালকাইন 1 না। আবার যদি তুমি বলো CH2 ডবল বন্ড CH2, এটা কি অ্যালকাইন 1 না, কারণ এখানে তো ডবল বন্ড আছে, এটা তো অ্যালকিন। এবার আমরা আসি অ্যালকাইন 1টা আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি। অ্যালকাইন 1 শনাক্তকরণ যখন করবে তখন তোমার 2টা দ্রাবকের সাথে বিক্রিয়া দিতে পারো। 1 নাম্বারটা হচ্ছে তুমি বিক্রিয়া দিতে পারো ডাই অ্যামোনিয়াম সিলভার নাইট্রেটের সাথে AgNH3 ব্র্যাকেট শেষে NO2, এটার সাথে বিক্রিয়া দিতে পারো। আর তুমি দিতে পারো হচ্ছে CuNH3 ব্র্যাকেট শেষে Cl। এই 2টার সাথে তুমি বিক্রিয়া দিয়ে টেস্ট করতে পারো তোমার যৌগটা কি অ্যালকাইন 1 ছিল কি ছিল না। এখন এইটা বিক্রিয়া শেষে সাদা বর্ণের অধক্ষেপ আলা যৌগ তৈরি করবে, এটা বিক্রিয়া শেষে হচ্ছে লাল বর্ণের অধক্ষেপ দিয়ে যৌগ তৈরি করবে। কেমন? তাহলে আসো আমরা বিক্রিয়াগুলো দেখে ফেলি। তাহলে আমরা একটা অ্যালকাইন 1 যৌগ নিই আর বন্ড সি ট্রিপল বন্ড CH। এইটার সাথে এবার তুমি বিক্রিয়া দিবা কার, প্রথমে আমি বিক্রিয়া দিচ্ছি AgNH3 এখন দেখো ভাইয়া এটার সাথে যখন বিক্রিয়া দিতেছো তখন H প্লাস আকারে ভাঙতেছে, এটা মাইনাস আকারে ভাঙতেছে, আর এখান থেকে এজিটা প্লাস আকারে ভেঙে যাচ্ছে। তাহলে তুমি উৎপাদে পাইতেছো কি, উৎপাদে পাইতেছো আর বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড Ag। এইটার একটা পদক্ষেপ পাবা যেটা কিনা সাদা। তুমি এটা দিয়ে বলতে পারো যে এটা একটা অ্যালকাইন 1 যৌগ। ঠিক আছে, বা তুমি যখন এইটার সাথে আবার বিক্রিয়া দিবা CuNH3 এইটার বিক্রিয়া শেষে দেখতে পাবা আর বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড Cu।
এইটার পদক্ষেপ দেবে, আর এইটার পদক্ষেপটা থাকবে কোন বর্ণের? লাল বর্ণের। ঠিক আছে, তাহলে একটা দেশ সাদা আর একটা দেশ হচ্ছে লাল বর্ণের। তাহলে তুমি এভাবে বুঝতে পারতেছ অ্যালকাইন 1 যে যৌগগুলো আছে সেইগুলো ডাইঅ্যামোনিয়াম সিলভার নাইট্রেট, ডাইঅ্যামোনিয়াম কপার ক্লোরাইড, এই দুইটার সাথে তোমার হচ্ছে বিক্রিয়া দিবে। আর তুমি যদি দ্বিবন্ধনযুক্ত গাঢ়র সাথে বিক্রিয়াটা দিতা CH2 ডবল বন্ড CH2, তাহলে কি হইতো বলো তো? বিক্রিয়াটা হইতো না। এভাবে তুমি আলাদা করতে পারবা যে তোমার যে যৌগটা নিছো ওইটা অ্যালকাইন 1 ছিল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ইথাইন ও ইথেন এই দুইটার এবার পার্থক্যকরণ আমরা কি পারবো না? ইথাইনে কি ত্রিবন্ধন, এটা কি ডবল বন্ড, এটা বিক্রিয়া দিবে, এটা বিক্রিয়া দিবে না। সহজে কিন্তু আমরা পার্থক্যকরণ করতে পারবো, তাই না? তাহলে এভাবে আমরা হচ্ছে অ্যালকাইন 1 শনাক্তকরণকারী পরীক্ষাটা সম্পন্ন করে থাকি। এখন আমরা যেই পরীক্ষাটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণকারী বিক্রিয়া। অ্যালডিহাইড ও কিটোন হবে কি হবে না, যে যৌগটা নিয়েছি ওটা অ্যালডিহাইড বা কিটোন ওটা হবে কি হবে না, বা ওটার ভিতরে একটা কার্বনিল মূলক আছে কিনা। কার্বনিল মূলকের সংকেত হচ্ছে সি ডবল বন্ড ও, এটা আছে নাকি নাই। এইটা পরীক্ষা করার জন্য আমরা প্রথমে একটা নিব হচ্ছে কার্বনিল যৌগ, একটা হচ্ছে কার্বনিল যৌগ যেটা আমি কিটোন নিতে পারি, আর বন্ড সি ডবল বন্ড ও। দেখো তো এখানে সি ডবল বন্ড ও মূলকটা আছে না, তার মানে কি এটা একটা কার্বনিল যুক্ত যৌগ, আবার এটা একটা কিটোন। এইটা যদি আমার পরীক্ষা করতে হয় তাহলে এটার সাথে আমার বিক্রিয়াটা দিতে হবে হচ্ছে 2,4-DNPর সাথে। এটার সাথে বিক্রিয়াটা দিতে হবে হচ্ছে আমার 2,4-DNPH এর সাথে। আজকে বিক্রিয়াটা এমনভাবে শিখাই দেবো যাতে তোমাদের বিক্রিয়া করতেও সমস্যা হবে না, কখনো খুব সুন্দর মতো ভেঙে ভেঙে বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা ভাই, এখানে 2,4 যে DNPH এটা কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, কেমন? এখন এইটার আরেকটা নাম আছে, এইটার আরেকটা নাম হচ্ছে ব্রাডির বিকারক। আচ্ছা, এবার দেখো তো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এই জিনিসটা তুমি কিভাবে আঁকবা। আচ্ছা, হাইড্রাজিন জিনিসটা কি সেটা বুঝতে হবে, আর দুইটা নাইট্রোমূলক আছে আমার সেটা বুঝতে হবে। তাহলে দেখো যৌগটা কি হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন। তাহলে এই হাইড্রাজিনটা কি জানো তো? এই হাইড্রাজিনটা হচ্ছে NH2 বন্ড NH, এই জিনিসটা হচ্ছে হাইড্রাজিন। তাহলে 2,4-ডাইনাইট্রো, তাহলে নাইট্রোমূলকও যুক্ত থাকবে, এইটাই তো, তাই না? তাহলে একটা বেনজিন বলয় নিই আমি এখানে। এখন দেখো এই বেনজিন বলয়ের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে দেখো আমি না হাইড্রোজেন মূলকটা যখন তোমার হচ্ছে বেনজিনের 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ফিনাইল মূলক। ঠিক আছে, তাহলে দেখো এই হাইড্রোজেনটা তোমার হচ্ছে বেনজিনের মাথায় প্রথমে আমি ইনসার্ট করে দিই 1 নাম্বারে। তাহলে এটা ইনসার্ট তুমি যদি করে দাও তাহলে থাকবে H2N বন্ড NH। আর কি আছে 2,4, তাহলে 2 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনে তোমার হচ্ছে নাইট্রোমূলক থাকবে। তাহলে এখানে একটা তোমার দাও নাইট্রোমূলক, আর 4 নাম্বার কার্বনে দাও তুমি একটা নাইট্রোমূলক। তাহলে এটা কি তৈরি হয়ে গেল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এখন এই বিক্রিয়াটা তুমি যখন সম্পন্ন করবা ভাইয়া, এই বিক্রিয়াটা তুমি যখন সম্পন্ন করবা তখন কি হবে এইটা দেখো। তখন হবে কি এইখানে তুমি যে কিটোন বা কার্বনিল মূলকটা আঁকছিলা, এই কার্বনিল মূলকের তোমার আর বন্ড সি বন্ড আর এইটা থেকে যাবে, আর এর থেকে যে অক্সিজেন মূলকটা আছে এই অক্সিজেন যেটা আছে এই অক্সিজেনটা তোমার হচ্ছে বের হয়ে যাবে। এখান থেকে দেখো এখান থেকে অক্সিজেনটা বের হয়ে যাবে আর এখান থেকে H2টা বের হয়ে যাবে। নাইট্রোজেনের স্বভাবত 2টা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, আর এখানে কি অক্সিজেনের যোজনী 2 সেটা এই হাইড্রোজেন নিয়ে নিচ্ছে। তাহলে এই অক্সিজেন আর হাইড্রোজেন একসাথে বের হয়ে কি তৈরি করতেছে পানি। তাহলে আমার বাই প্রোডাক্টে তো একটা জিনিস বুঝতে পারতেছি কি তৈরি হচ্ছে পানি। আর বাদ বাকি দেখো তো
কোথায় কি পরিবর্তনটা হবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে অক্সিজেন চলে যাবে, এরা দুইজন পানি তৈরি করে ফেলছে। এখন আমার বাদ থাকতেছে এই জিনিসটা, এখন আমার এই জিনিসটা এসে তোমার জাস্ট এই নাইট্রোজেনের সাথে জুড়ে বসবে। ভালো করে খেয়াল করে দেখো, এখন আমি যে সেম সংকেতের যৌগটাই লিখতেছি, এই তোমার হচ্ছে বেনজিন বলয়, এই যে তোমার হচ্ছে NO2, এই যে তোমার হচ্ছে NO2। এখন যে 1 নাম্বার কার্বন ছিল এখানে তো NH ছিলই, তারপরে এখানে N তো ছিলই, জাস্ট কি হচ্ছে এখানে ডবল বন্ড দিয়ে দিচ্ছি, দিয়ে C দিয়ে এখানে একটা R চলে আসতেছে, এখানে একটা R চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এই যৌগটা তৈরি হয়ে যাচ্ছে। আর এইটা তোমার হচ্ছে হলুদ বর্ণের দানাদার অধক্ষেপ দেয়, হলুদ বর্ণের দানাদার অধক্ষেপ দেয়। ঠিক আছে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা কার্বনিল মূলকের সাথে বিক্রিয়াটা সম্পন্ন করছিলাম, যার কারণেই কিনা তোমার হলুদ বর্ণের দানাদার অধক্ষেপ দেওয়া যৌগ তৈরি হয়েছে। আশা করি আমরা ভেঙে বিক্রিয়াটা করতে পারবো, সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তাহলে এই বিক্রিয়া থেকে শিখলাম কি, কার্বনিল মূলক কীভাবে আমরা শনাক্তকরণ করতে পারি। শনাক্তকরণ করতে 2,4-DNPH এর সাথে বিক্রিয়া দিতে হবে, যেটার নাম ব্রাডির বিকারক, আর বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হবে, প্রোডাক্টটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা কার্বনিল মূলক পড়ছি, কার্বনিল মূলকের ভিতরে কারা কারা পড়তেছে জানো? কার্বনিল মূলকের ভিতরে পড়তেছে RC+OH, যেটাকে আমরা বলি অ্যালডিহাইড, RC+OR। দেখো এই দুইটার ভিতরে কার্বনিল মূলক আছে। আমরা তো শিখলাম কিভাবে আমরা কার্বনিল মূলক আলাদাকরণ করব, কিন্তু এই কার্বনিল মূলকের ভিতরেও কিন্তু দুইটা পার্ট চলে আসতেছে, একটা হচ্ছে RC+OH মানে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটন। এখন আমার বুঝতে হবে আমি কিভাবে অ্যালডিহাইডকে আলাদাকরণ করব, কিভাবে আমি কিটনকে পার্থক্যকরণ করব, মানে কোনটা অ্যালডিহাইড বা কোনটা কিটন। একটা কার্বনিল মূলক যৌগ নিয়েছি, এখন কোনটা কিটন কোনটা অ্যালডিহাইড সেটা তো বোঝা লাগবে। এইটা বোঝার জন্য তোমার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে এইটার সাথে তোমার টলেন বিকারকের বিক্রিয়া দিতে হবে, টলেন বিকারক, বা তুমি হচ্ছে ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা দিতে হবে। এই দুইটার সাথে বিক্রিয়া দিয়ে তুমি নিশ্চিত হইতে পারবা তুমি যে যৌগটা নিছো এটা তোমার অ্যালডিহাইড নাকি কিটন। ঠিক আছে, এখন এই দুইটা থেকে কিভাবে নিবা, তুমি এই দুইটার সাথে যখন তুমি অ্যালডিহাইড আর কিটনের বিক্রিয়াটা দিবে তখন দেখা যাবে কি জানো, তখন দেখা যাবে এটা দুইটাই মৃদু জারক, এরা শুধুমাত্র তোমার হচ্ছে অ্যালডিহাইড ও অ্যালকোহলকে জারণ করতে পারে কিন্তু কিটনকে পারে না। তার মানে তুমি যখন টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া দিবা বা অ্যালকোহলের বিক্রিয়া দিবে, কিন্তু তুমি যখন কিটনের বিক্রিয়া দিবা তখন দিবে না। এভাবে তো আমরা বুঝতে পারি যাচ্ছে যে আমরা যার সাথে বিক্রিয়াটা করতেছি সেটা কি তোমার অ্যালডিহাইড নাকি সেটা কিটন। বিক্রিয়া দিলে অ্যালডিহাইড, বিক্রিয়া না দিলে কিটন, সহজ হিসাব। তাহলে আসো আমরা বিক্রিয়াটা করি। সাপোজ তুমি এখানে বিক্রিয়াটা নিচ্ছ যে RCHO মানে কি অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডের সাথে তুমি যখন ফেইলিং দ্রবণের বিক্রিয়া দিবা তখন হচ্ছে দুইটা কপার, তুমি হচ্ছে Cu। আচ্ছা, এখানে তোমাদের দুইটা জিনিস জানানো হয়নি, ফেইলিং দ্রবণের সংকেত কি আর তোমার হচ্ছে টলেন বিকারকের সংকেত কি। দেখো টলেন বিকারকের সংকেতটা হচ্ছে AgNH3 ডাই অ্যামোনিয়াম সিলভার হাইড্রোক্সাইড, আর ফেলিং দ্রবণের সংকেতটা কি CuOH2 প্লাস NaOH, এই দুটো সংকেত। ঠিক আছে, আচ্ছা সংকেত তো বলে ফেলছি, এবার আসো বিক্রিয়াতে যাই। তাহলে দেখো এখন তুমি যখন এটার সাথে তুমি টলেন বিকারকের বিক্রিয়াটা দিচ্ছ ভাইয়া, টলেন বিকারকের বিক্রিয়াটা দিচ্ছ তখন কি হচ্ছে, আর ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা দিচ্ছ তখন কি হচ্ছে। প্রথমে আমরা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা দেখি। তাহলে CuOH2 এটার সাথে বিক্রিয়া দিচ্ছে NaOH এর ক্ষারের উপস্থিতিতে। এখন বিক্রিয়াটা যখন দিবে তখন তোমার উৎপন্ন হবে RCOONA, তার সাথে Cu2O এর অধক্ষেপ পড়বে আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা আর কোন ধরনের অধক্ষেপটা পড়ে, এই অধক্ষেপের বর্ণটা হচ্ছে তোমার লাল,
লাল বর্ণের অধক্ষেপ পড়বে। কেমন? আচ্ছা, এইবার দেখো সিলভার এটা তুমি কি দিলা? এটা হচ্ছে তুমি ফেহলিং দ্রবণ পরীক্ষা করলা, ঠিক আছে। এখন তুমি সিলভার দ্রবণ পরীক্ষা করো বা টলেন বিকারক দিয়ে বিক্রিয়া দাও। টলেনের ভিতরে তোমার সিলভার নাইট্রেটে সিলভারের অধক্ষেপ যা পড়ে তা আমরা সিলভার দর্পণ পরীক্ষাও এটাকে কোনো কোনো ক্ষেত্রে বলতে পারি। এখন এইটার সাথে বিক্রিয়া দাও, আর সি এইচ ও প্লাস তোমার 2 AgNH 3 2OH, এটার সাথে তুমি যখন বিক্রিয়া দিবা তখন তোমার 2 অণু Ag এর সিলভারের অধক্ষেপ পড়বে, আর তার সাথে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয়ে যাবে COONH4, 3 অণু NH3 সাথে পানি। তুমি এতটুকু লিখলেই হবে, তুমি যদি এতটুকু কন্টিনিউ করে লিখতে পারো তাতেই হবে, মানে জাস্ট অধক্ষেপটা পড়ছে, এটা সিলভারের অধক্ষেপ পড়ছে বুঝাইলে হবে। কেমন? আচ্ছা, তাহলে এইভাবে তুমি আলাদা করতে পারতেছো। এখন তুমি মজার বিষয়, তুমি যদি এখন এটার সাথে কিটোনের সাথে তুমি যদি বিক্রিয়া দাও, কিটোনের সাথে তুমি হচ্ছে ফেলিং দ্রবণের বিক্রিয়া দাও, আর হচ্ছে ফেলিং দ্রবণের বিক্রিয়া দাও, আর হচ্ছে তুমি হচ্ছে টলেন বিকারকের বিক্রিয়া দাও। দুইটার সাথে বিক্রিয়া যদি দাও তাহলে বিক্রিয়া করবে না। কেন বিক্রিয়া করবে না? বিক্রিয়া করবে না কারণ হচ্ছে এই দুইটা ফেলিং দ্রবণ আর টলেন দ্রবণ, যেটা ফেলিং দ্রবণ আর টলেন বিকারক দুইটাই মৃদুজারক, এরা শুধুমাত্র অ্যালডিহাইড বা অ্যালকোহলকে জারণ করতে পারে, কিন্তু এরা কাকে? এরা তোমার কিটোনকে জারণ করতে পারে না, কারণ কিটোন অনেক শক্তিশালী। ঠিক আছে, এভাবে তুমি অ্যালডিহাইড কোনটা কিটোন কোনটা সহজে পার্থক্যকরণ করতে পারো। আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে আমরা দেখছি অ্যালডিহাইড আর কিটোন, ওর ভিতরে আমার অ্যালকোহল নামটা চলে আসছিল। এখন আমি দেখব অ্যালকোহল শনাক্তকরণ কিভাবে আমি করব। দেখো, অ্যালকোহলের সংকেত কি? আর বন্ড OH। তোমার এমসিকিউতেও ভরি ভরি আসে ভার্সিটি পরীক্ষায় যে নিচের কোনটি দ্বারা অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। অ্যালকোহল শনাক্তকরণ করার দুইটা সহজ বিক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে পিসিএল টেস্ট আর হচ্ছে সোডিয়াম সহযোগী বিক্রিয়া। এখন তুমি অ্যালকোহলের সাথে তুমি যদি পিসিএল এর বিক্রিয়াটা দাও, PCl5 এর বিক্রিয়াটা দাও, তখন যা দেখা যাবে তোমার আর বন্ড Cl, তার সাথে POCl3 আর তার সাথে তৈরি হয় তোমার HCl। ঠিক আছে, এখন এখান থেকে যে HClটা তৈরি হয়েছে, এই HCl এর ভিতরে তুমি যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করো তাহলে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের অধক্ষেপ দেখা যায়, যেখানে সাদা ধোঁয়া তুমি পর্যবেক্ষণ করতে পারবা। তাহলে এইভাবে তুমি লাস্ট পর্যন্ত গেলে বলতে পারবা কি যে যৌগটা নিয়েছিলাম সেটা কি ছিল? আমার একটা অ্যালকোহল ছিল। কেমন? এইবার দেখো, তুমি আরেকটা টেস্ট করতে পারবা কি? সোডিয়াম সহযোগে বিক্রিয়া। তাহলে এইটার সাথে তুমি যদি সোডিয়ামের বিক্রিয়া করিয়ে দাও তাহলে কি তৈরি হচ্ছে দেখো, RONA, আর তার সাথে হাইড্রোজেন থেকে যাচ্ছে। এখানে এইটা প্লাস আকারে ভাঙে, আর এইটা হচ্ছে তোমার দেখো এটা মৃদু অম্ল। এই জিনিসটা কি জানো? এটা হচ্ছে মৃদু অম্লধর্মী। এখন মৃদু অম্লধর্মী হবার কারণে তোমার হচ্ছে এইটা প্লাস আকারে ভাঙে আর এইটুক মাইনাস আকারে ভাঙে। ঠিক আছে, আর সোডিয়াম তো প্লাস, এই সোডিয়ামের এই প্লাসটা যে এই মাইনাস অংশের সাথে যুক্ত হয়ে এই যৌগটায় তৈরি করতেছে, আর এই হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস আকারে বাইরে বের হয়ে যাচ্ছে, যেটা তোমার এখানে বুদবুদ তৈরি করে হাইড্রোজেনের। আর যার মাধ্যমে আমরা বুঝতে পারি কি এই যে যৌগটা নিয়ে পরীক্ষা করছি হাইড্রোজেনের বুদবুদ দেখতে পাইছি, তার মানে কি এটা একটা অ্যালকোহল ছিল। এখন দেখো তুমি অ্যালকোহল দেখলা, তোমার এটা অ্যালকোহল ছিল, বাট অ্যালকোহল তো 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। এখন বুঝবো কি করে আমরা এটা 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি না 3 ডিগ্রি? এইটার জন্য দেখো ভাইয়া, আমরা লুকাস বিকারকের সাহায্যে বিক্রিয়াটা দিয়ে দিই। এটার সাথে আমি লুকাস বিকারকের বিক্রিয়া দিই, লুকাস বিকারক। এখন দেখো তো লুকাস বিকারকের সংকেতটা জানা আমার জরুরি। লুকাস বিকারকের সংকেতটা হচ্ছে HCl প্লাস ZnCl2। এখন তুমি লুকাস বিকারকের সাথে বিক্রিয়াটা দিচ্ছ, দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। আসো বিক্রিয়া করে দেখি। প্রথমে আমি নিই 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি দেখো কার্বনের সাথে 3টা তোমার হচ্ছে অ্যালকাইল মূলক
যুক্ত থাকবে, আর এই হচ্ছে তোমার OH, তাহলে এটা তোমার 3 ডিগ্রি। এখন দেখো 3 ডিগ্রির সাথে তুমি বিক্রিয়া দিবা HCl এর, যেটার উপস্থিতি থাকবে তোমার ZnCl2, যেটার কম্বিনেশনকে আমরা বলতেছি লুকাস বিকারক। ঠিক আছে, এইখানে হয় কি দেখো, সুন্দর একটা বিষয় হয়, কিছু না, জাস্ট এখানে হাইড্রোজেন আর OH মিলে তোমার এইখানে চলে আসবে পানি, আর এখানে তৈরি হয়ে যাবে CH3 3C যৌগ তৈরি হয়ে গেল। আর 3 ডিগ্রি যখন তুমি বিক্রিয়াটা দিচ্ছ 3 ডিগ্রির সাথে, তখন তোমার কি সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে, এই বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়াটা কি হয়েছে, সাথে সাথে বিক্রিয়া হয়ে গেছে, কোনো দেরি করি নাই, সাথে সাথে রিয়াকশন হয়ে গেছে। বুঝতে পারলা তো? এইবার দেখো আমি যখন 2 ডিগ্রির সাথে বিক্রিয়াটা দিব, 2 ডিগ্রির সাথে যখন আমি বিক্রিয়াটা দিব, তার মানে 2 ডিগ্রি মানে 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, দেন এখানে OH, HCl, ZnCl2, স্বাভাবিকভাবে H আর OH মিলে এখানে পানি আকারে বের হয়ে যাবে, আর এখানে তোমার জাস্ট যেটা ছিল সেটাই তৈরি হবে, জাস্ট ক্লোরিনের সংযুক্তকরণটা হবে। তাহলে এখানে CH বন্ড Cl। এইখানে কি হবে বলো তো, এইটা তোমার হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া দেবে, 5 থেকে 10 মিনিট টাইম নেবে, মিনিট পরে বিক্রিয়া দিবে, 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া দেবে। ঠিক আছে, আর দেখো তুমি যদি 1 ডিগ্রি নাও, 1 ডিগ্রির সাথে বিক্রিয়াটা করাও, তাহলে দেখো কি হবে, তুমি যদি এখানে 1 ডিগ্রির সাথে বিক্রিয়াটা কোনো মতে সম্পন্ন করো, CH3 বন্ড CH2 বন্ড OH 1 ডিগ্রির সাথে সম্পর্ক করলা, তাহলে কি হবে জানো, তাহলে তোমার এটা বিক্রিয়া দিবেই না, কক্ষ তাপমাত্রাতে বিক্রিয়া দিবেই না, অনেক হাই টেম্পারেচারের পরে বিক্রিয়া দিতে পারে। এখানে কি হইতেছে, কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া দিবে না, কক্ষ তাপমাত্রায় নো রিয়াকশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বুঝতে পারি কোনটা 1 ডিগ্রি ছিল, কোনটা 2 ডিগ্রি ছিল, কোনটা 3 ডিগ্রি ছিল। ঠিক আছে, আশা করি তোমাদের অ্যালকোহলের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা যেটা দেখব RX বা অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণকারী বিক্রিয়া। দেখো RX মানে কি, হ্যালোজেনমূলক, আমরা এখানে ধরে নিচ্ছি X হচ্ছে ক্লোরিন। এখন R বন্ড Cl, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যখন বিক্রিয়া দিবা KCN এর, পটাশিয়াম সায়ানাইডের সাথে, তখন তোমার R বন্ড CN প্লাস HCl এইটা তৈরি হবে, সরি HCl না, এখানে KCl তৈরি হচ্ছে। আবার তুমি যদি এইখানে বিক্রিয়া নাও AgCN এর সাথে, তাহলে তোমার তৈরি হবে R বন্ড নাইট্রাইল। ঠিক আছে, অ্যালকাইল নাইট্রাইল তৈরি হবে, যেটা তোমার তীব্র দুর্গন্ধ সৃষ্টি করে, তীব্র দুর্গন্ধ তৈরি করে। ঠিক আছে, তীব্র দুর্গন্ধ তৈরি করে, এটার সাথে তোমার AgCl বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, তুমি অ্যালকাইল হ্যালাইডটা শনাক্তকরণ করে ফেলতেছো, AgCN এর সাথে যখন বিক্রিয়া দিচ্ছ তখন অ্যালকাইল নাইট্রাইল তৈরি হচ্ছে, যেটা তীব্র দুর্গন্ধ, যার মাধ্যমে আমি বুঝতে পারতেছি এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড ছিল। ঠিক আছে, তাহলে এইটার আরেক নাম তুমি বলতে পারো অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণকারী বিক্রিয়া। কেমন? এবার দেখো আমরা যেইটায় আসবো সেটা হচ্ছে অ্যানিলিন বা প্রাইমারি অ্যামিন বা কার্বিল অ্যামিন বা ক্লোরোফর্ম শনাক্তকরণকারী বিক্রিয়া, যেটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এখন দেখো তুমি অ্যানিলিন শনাক্তকরণ করবা, তাহলে অ্যানিলিনের সংকেতটা কি, NH2, আর হচ্ছে নিচে কি থাকবে, নিচে হচ্ছে বেনজিন, তাহলে এটাই তো অ্যানিলিন, তাই না? এবার দেখো অ্যানিলিনের সাথে তুমি যদি CH3 KOH অথবা ক্ষার, যে কোনো পটাশিয়াম বা সোডিয়ামের ক্ষার নিলা, সাথে তুমি যখন বিক্রিয়াটা দিবা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন তোমার দেখো নাইট্রাইল থাকা মানে দুর্গন্ধ, বেনজিনের মাথায় তোমার কি তৈরি হচ্ছে, NC, যেটা কি তীব্র দুর্গন্ধ। এই তীব্র দুর্গন্ধর মাধ্যমে তুমি বুঝতে পারতেছ কি যে অ্যানিলিন ছিল, অ্যানিলিনের সাথে তুমি ক্লোরোফর্মের বিক্রিয়া দিছো, বা তুমি এই বিক্রিয়া শেষে বলতে পারতেছো কি এটার ভিতরে তুমি ক্লোরোফর্ম ইউজ করছো,
বা এই বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারতেছো গন্ধের মাধ্যমে যে এখানে অ্যানিলিন ছিল। এইভাবে এই বিক্রিয়াটার মাধ্যমে তুমি সহজেই বলে দিতে পারতেছো কি যে আমরা যে টেস্টটা করতেছিলাম এই টেস্টটা হচ্ছে তীব্র দুর্গন্ধ তৈরি হচ্ছে লাস্টে, যার কারণে বিক্রিয়াটা অ্যানিলিনের হয়, না হলে হচ্ছে ভিতরে তোমার ক্লোরোফর্মও ছিল। তাহলে এভাবে আমরা এটা শনাক্তকরণ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষাটা দেখব। ক্লোরোফর্মের সংকেতটা কি? CH Cl3। এবার দেখো ক্লোরোফর্মের সাথে তুমি যখন অক্সিজেনের বিক্রিয়া দিবা সূর্যালোকের উপস্থিতিতে, তখন তোমার এখানে তৈরি যেটা হবে ফসজিন গ্যাস, আর তার সাথে তৈরি হয়ে যাবে তোমার HCl। এটার নাম কি তাহলে? এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন, ঠিক আছে, ফসজিন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এবার দেখো এখানে যে এক্সট্রা HClটা তৈরি হয়েছে না, এই HClটার সাথে তুমি এই দ্রবণের সাথে তুমি যখন আবার AgNO3 বিক্রিয়াটা দিবা, তখন এটা বিক্রিয়া করে AgCl উৎপন্ন করবে এবং একটা অধক্ষেপ দিবে যার বর্ণ হবে সাদা, যার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে এর ভিতরে ক্লোরোফর্ম ছিল। ঠিক আছে, ফসজিন গ্যাস তৈরি হচ্ছে, এক্সট্রা যে বাই প্রোডাক্ট HCl ছিল ওইটার থেকে তোমার AgNO3 সাথে বিক্রিয়া দিয়ে AgCl তৈরি হচ্ছে, যার বর্ণ সাদা। এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি এটা ক্লোরোফিল ছিল, সরি ক্লোরোফর্ম ছিল। ঠিক আছে, আর একটা বিশুদ্ধ ক্লোরোফর্ম ছিল, তা না হলে শেষ পর্যন্ত আসতো না। আচ্ছা, এখন দেখো অ্যালিফ্যাটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্যকরণ। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক অ্যামিনটা কী ভাইয়া? অ্যালিফ্যাটিকটা দেখো, অ্যালিফ্যাটিক মানে তোমার বেনজিন বলায় থাকবে না, ঠিক আছে, আর NH2। আর অ্যারোমেটিক অ্যামিন আবার কি? অ্যারোমেটিক অ্যামিন আমরা একটু আগে যেটা পড়ে এসেছি, অ্যানিলিন। তার মানে কি বেনজিন বলয় আছে, ওর মাথার উপরে কি থাকতেছে? NH2। ঠিক আছে, আর এইটা আমরা কিভাবে পার্থক্যকরণ করব? এই পার্থক্যকরণটা আমরা করতে পারি ডায়াজোকরণ বিক্রিয়ার মাধ্যমে। ডায়াজোকরণ বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা পুরোপুরি এটা দুটাকে আলাদাকরণ করতে পারি। এখন দেখো তুমি যদি অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে বিক্রিয়া করো, তার সাথে তোমার বিক্রিয়াটা দিতে হবে কার জানো? HNO2। এখন বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করবে NaNO2 আর HCl, আর তাপমাত্রা থাকবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়া শেষে উৎপন্ন হবে তোমার এখানে R বন্ড OH আর নাইট্রোজেনের বুদবুদ। নাইট্রোজেনের বুদবুদ তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এর ভিতরে অ্যালিফ্যাটিক অ্যামিন ছিল। ঠিক আছে, নাইট্রোজেনের বুদবুদের মাধ্যমে আমরা এটা ইনশিওর হতে পারতেছি। আবার দেখো NH2, এইটার মাধ্যমে তুমি যখন হচ্ছে অ্যানিলিনের সাথে তুমি যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছ, প্রভাবক হিসাবে থাকতেছে NaNO2 HCl, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পুরোটাই হচ্ছে তোমার কি ডায়াজোকরণ বিক্রিয়ার প্রসেস। তাহলে কি উৎপন্ন হবে? ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে, N2Cl, আর এইটা তৈরি হচ্ছে। তাহলে এটা কি তোমার হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো কি যে এটার ভিতরে অ্যারোমেটিক অ্যামিন ছিল, একটা নাইট্রোজেনের বুদবুদ আর একটাই ডায়াজোনিয়াম এর লবণ তৈরি হচ্ছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর এই বিক্রিয়াটাই তোমার হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে তুমি এনশিওর হতে পারতেছো তোমার অ্যালিফ্যাটিক অ্যামিন ছিল নাকি অ্যারোমেটিক অ্যামিন ছিল। তাহলে এটাই হচ্ছে আমার অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যামিনের পার্থক্যকরণকারী বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল কি জানো? তুমি যেখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো, তাই কিন্তু তোমার এইখানে তৈরি হয়ে গেছে তোমার N2Cl। বাট তুমি যদি এখানে কক্ষ তাপমাত্রা দিতা, কক্ষ তাপমাত্রা দিলে কি হয়ে যেত জানো? কক্ষ তাপমাত্রা দিলে তোমার এখানে ফেনল তৈরি হয়ে যেত। জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, তাপমাত্রা অনেক সময় এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট প্লে করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। এবারের আমাদের টপিক হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যীকরণ। ঠিক আছে, এখন এইটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে HNO2 দ্বারা টেস্ট দিয়ে,
আরেকভাবে আমি করতে পারি, সেটাকে বলে হচ্ছে হিন্সবার্গ টেস্ট। এখন হিন্সবার্গ টেস্টটা দরকার হয় না, বইতে আছে। যদি পরবর্তী সময়ে কখনো মনে হয় তাহলে হিন্সবার্গ টেস্টের উপর আলাদা একটা ভিডিও দিয়ে দিব, যেটা বাহুল্য প্রচলিত আমাদের NO2 দিয়ে টেস্ট, সেটা আমরা আজকে শিখে নেব। আচ্ছা, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে প্রথমে দেখি আর বন্ড NH2। এইটা যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অবশ্যই NaNO2 এবং HCl এর উপস্থিতিতে, তখন ROH অ্যালকোহল তৈরি হবে এবং হাইড্রোজেনের বুদবুদ তৈরি হবে। এবারে আমাদের টপিক 1 ডিগ্রি, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ। আমরা দুইটা উপায়ে এই অ্যামিনের পার্থক্য করতে পারি। 1 নাম্বার হচ্ছে নাইট্রিক অ্যাসিড দ্বারা, এবং 2 নাম্বার হচ্ছে হিন্সবার্গ টেস্ট। হিন্সবার্গ টেস্ট আমাদের দরকার হয় না, আসেও না, বইতে রয়েছে। যদি দরকার হয় পরবর্তী সময় আমরা একটা শর্ট ভিডিও দিয়ে হিন্সবার্গ টেস্টটা শিখে নিব, সমস্যা হবে না। আমাদের এবারের টপিক 1 ডিগ্রি, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ। এটা আমরা দুইভাবে করতে পারি। 1 নাম্বার হচ্ছে নাইট্রিক অ্যাসিড দ্বারা এবং হিন্সবার্গ টেস্ট। এখন হিন্সবার্গ টেস্ট আমাদের দরকার হয় না, যদি কখনো দরকার মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট ভিডিও দিয়ে ক্লিয়ার করে দেব। আপাতত বহু প্রাচল্য যেটা আমাদের পরীক্ষায় আসে সেইটা নিয়ে আলোচনা করা যাক, নাইট্রিক অ্যাসিড দ্বারা টেস্ট। প্রথমে আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন নিই আর NH2। এখন 1 ডিগ্রি অ্যামিন HNO2 এর সাথে যখন বিক্রিয়া করবে, অবশ্যই NaNO2 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বা অম্লীয় মাধ্যমে, তখন অ্যালকোহল এবং নাইট্রোজেনের বুদবুদ তৈরি হবে, যেটা ভেসে উঠতে দেখা যাবে দ্রবণের উপরে, বুদবুদ তৈরি হবে। এবার আমি যদি 2 ডিগ্রি অ্যামিন নিই, তার সাথে যদি আমি সেম বিক্রিয়াটাই করি, তাহলে হচ্ছে তৈলাক্ত স্তর দেখা যাবে, তৈলাক্ত স্তর। এবং আমরা যদি শেষে 3 ডিগ্রি অ্যামিন নিই, তার সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিড এবং সেম বিকারকের উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে স্বচ্ছ দ্রবণ দেখা যাবে, একদম পানির মতো, যার মাধ্যমে আমরা 3টা অ্যামিনকে পার্থক্যকরণ করতে পারি। প্রথমটাই বুদবুদের মাধ্যমে, পরেরটা তৈলাক্ত স্তরের মাধ্যমে, এবং সর্বশেষে আমরা স্বচ্ছ দ্রবণের মাধ্যমে দেখে পর্যবেক্ষণ করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ সহজেই করতে পারি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমাদের সর্বশেষ ধাপে চলে এসেছি হ্যালোফর্ম বা আয়োডোফর্ম পরীক্ষা। এখন এইটা করার আগে আমাদের আগে জানতে হবে কারা কারা হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ায় আমরা ব্যবহার করি আয়োডিন এবং হচ্ছে KOH, এই দুইটার মিশ্রণ, আয়োডিন এবং KOH বিকারকের সাথে, বিকারক হিসেবে আমাদের এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নিই হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত কী। যে সকল অ্যালডিহাইড বা কিটোনে CH3COO মূলক, একদম এক্স্যাক্টলি CH3COO মূলক থাকবে, তারা হ্যালোফর্ম দিবে। অথবা যে সকল অ্যালকোহলকে জারণ করলে CH3COO বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে, তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। তো চলো দেখে নিই আমরা কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে, কারা কারা পারে না। আসো প্রথমটা দেখি সলভ করে। প্রথমটায় কি আসছে, HCHO। এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করে লিখি, C+O H, এখানে কি আমার এই মূলকটা আছে? আছে কি? নাই, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। পরেরটায় আসি, CH3C+OH। এইখানে তো আমার এই যে এই মূলক যেটা ব্যবহার করেছি, যেটা কথা বলা হয়েছে, সেই মূলকটা এক্স্যাক্টলি আছে, তাহলে এইটা কি আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। পরেরটায় আসি, পরেরটায় কি আমার সেই মূলকটা আছে?
আমার এখানে CH3 COO থাকতে হবে, আছে কি CH2 COO, হবে না, তাহলে এটাও আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। পরেরটা আসি, এখানে কি আছে, এখানে তো একদম এক্স্যাক্টলি আমার চাহিদা যেইটা সেইটাই আছে, তার মানে এইটাও আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এইবার আসি, এইটা কি দিবে পরেরটা? হ্যাঁ অবশ্যই ভাইয়া পরেরটা দিবে, কারণ কি আমাদের যেটা চাহিদা সেই চাহিদা পূরণ করতেছে, তাহলে এইটাও হ্যালোফর্ম বিক্রিয়া সম্পন্ন করবে। আচ্ছা পরেরটা আসি, দেখি এখানে অ্যালকোহল আছে। আচ্ছা এই যে অ্যালকোহল দুইটা আছে, এই দুইটা অ্যালকোহলকে যদি আমি জারণ করি, অ্যালকোহলকে আমি জারণ করে দিব, জারণ করলে কি উৎপন্ন হচ্ছে এখানে CH3CHO, যেইটা নির্দেশ করতেছে আমাকে CH3C ডবল বন্ড OH, যেখানে আমাদের চাহিদা যেইটা সেইটা পূরণ করতেছে, তাই না? তাহলে এইটা আমার হ্যালোফর্ম বিক্রিয়া অবশ্যই দিবে। লাস্টেরটা আসি, লাস্টেরটাকে যদি আমি জারণ করে দিই, তাহলে কি আসতেছে আমার HCHO, এটা আমরা প্রথমেই সলভ করছি, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে আমরা বুঝতে পারছি কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বা দিবে না, হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে বা দিবে না। আয়োডোফর্ম বিক্রিয়াতে কি হয়, আয়োডোফর্ম বিক্রিয়ায় আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিকারক হিসেবে ব্যবহার করি, এবং এখানে হলুদ বর্ণের একটা অধক্ষেপ পড়তে দেখা যায়, হলুদ বর্ণের অধক্ষেপ পড়তে দেখা যায়। তো চলো আমরা আয়োডোফর্ম বিক্রিয়াটা দেখে ফেলি। আচ্ছা আয়োডোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্মে এখানে বানানে মার্জনীয় এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এমন একটা অ্যালকোহল অথবা কিটোন নিতে হবে যেটাকে ভিতরে CH3COO মূলকটা থাকবে। তাহলে আমরা এখানে CH3CH2OH এই অ্যালকোহলটাকেই নিলাম। এখন এই অ্যালকোহলকে জারণ করলে আমরা তো দেখতেছি যে CH3CHO আসতেছে, যার ভিতরে CH3COO মূলকটা আছে, তাই তো? তাহলে এখন এটাকে আমরা, এইটার সাথে আমি আয়োডিনের বিক্রিয়া করাই দিব, আর আয়োডিনের সাথে আমি রাখবো হচ্ছে KOH। কেমন? এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় দেখো, সামান্য একটু তাপ দিব। এখন এইখানে শুরুতে যে CH3টা আছে, ও একটা এখান থেকে আয়োডিন নিবে, আয়োডিন নিয়ে ভাইয়া দেখো এখানে উৎপন্ন হয়ে যাবে CHI3, যেটা হলুদ বর্ণের অধক্ষেপ দিবে, ঠিক আছে। এবার এর সাথে প্রোডাক্টগুলো খেয়াল করো, আমার এটা ইউজ হয়ে গেছে, এখন বাকি থাকতেছে এইটা, এইটাকে আমি জারণ করলে যে অ্যাসিড পাবো সেইটা উৎপন্ন হবে। তো এটাকে যদি আমি জারণ করি, তাহলে দেখো তো এই পোর্শনটাকে যদি আমি জারণ করি, তাহলে HCOOH এইটাও তৈরি হয়, তাই না? আর দেখো এখানে যেহেতু আমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিচ্ছি যেটা KOH, এইখানের এই পটাশিয়ামটা এইখানে K+OH মাইনাস, এইখানে এই হাইড্রোজেনটাকে এই পানি, এই OHটা নিয়ে নিবে, নিয়ে লাস্টে পানি তৈরি হয়ে যাবে, এবং তোমার এইখানে HCOO হিসেবে বাই প্রোডাক্টে থেকে যাবে, কেমন? আর আরেকটা আয়োডিন যেহেতু আমার একটা ব্যবহার করছি, আরেকটা এখান থেকে সোর্সের থেকে নিয়ে আমার বাই প্রোডাক্টে KI উৎপন্ন হবে। এটাই হচ্ছে আমার আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া। এখানে আয়োডিন দ্বারা পরীক্ষাটা করছি, তাই এটার নাম আয়োডোফর্ম বিক্রিয়া বা এটাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলা যেতে পারে। তো আশা করি আমরা সব রকমের টেস্ট করার বিক্রিয়াগুলো বুঝতে পারছি, কোনো যৌগ কিভাবে চিনবো, কোন যৌগ কোন বিক্রিয়া দিয়ে চেনা হয়, এগুলো আমরা বারে বারে প্র্যাকটিস করব, এবং ইনশাল্লাহ আয়ত্তে এসে যাবে, এবং সামনের পরীক্ষায় MCQ আসুক কিংবা রিটেনে আসুক আমরা সুন্দর মতো করে আসতে পারবো। তো সবার জন্য শুভকামনা, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।